তুমিও মিলাই নিও, আমি ছাড়া তুমি আর কারো হতে পারবা না। বউ হলে এই ইফাতেরই হইবা। তুমি যদি আমার না হইতে পারো তাহলে আর কারো হতে দিব না। তুমি শুধু আমার, আমি তোমারই বিয়া করুম। বুঝছি, তোর দাদারই কইতে হইব এই বাচ্চা পোলাপান নিয়ে বাংলা ছায়াছবি দেখতে বসবেন না। আপনার নাতির ওপর বাংলা মুভির বিখ্যাত ডায়লগের প্রভাব পড়ছে, যার কারণে আমার সারাক্ষণ মুভির ডায়লগ শোনায়। ওই তোর দিকে এখনো নাক টিপলে সর্দি পড়ে। তুই আমারে কিভাবে বিয়ে করবি? হ্যাঁ, আমার তোমার ভবিষ্যৎ জামাই হই, তাই সম্মান দিয়ে কথা কইবা। তুই কইরা কও কেন? ভালোবাসা তুমি কইতে পারো না? ওরে আমার ভালোবাসার নাগর রে, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনমু, এর মধ্যে যদি না যাস এখান থেকে, তাহলে তোরে কোলে কইরা ছাদি থেকে ফালাই দিমু। জানে বাঁচতে চাইলে জলদি ভাগ। 1, 2, 3। যাইতেছি যাইতেছি, তবে মনে রাখো, একদিন তুমি বুঝবা আমি তোমারে কত ভালোবাসতাম। তখন তুমি আমার লাগা কাঁদবা, কিন্তু আমারে পাইবা না। বুঝবা আমি তোমার জন্য কত পাগল ছিলাম। তোর বাংলা সিনেমার ডায়লগ শেষ হইছে? লেখাপড়া রেখে সারাদিন বাংলা মুভি দেখা ছোটাছুটি তোর। হ্যাঁ, 2 আনার পুচকে পোলা কথা কয় 16 আনার মতো। আবারও দাঁড়ায় রয়েছিস, গেলি এখান থেকে। তোরে যদি আমার আশেপাশে দেখি তাহলে সত্যি কথা, তোরে কোলে থেকে এমন আসার মারমু তুই পুরো গল্লা যাবি। একদিন বুঝবা এই ইফাত তোমার জীবনে কি ছিল। আবার আমি ঠোঁট কামড়ে রাগী ভঙ্গিতে ইফাতের দিকে তেড়ে যেতে নিলেই ইফাত ছাদের দরজা দিয়ে দৌড়ে পালালো। এই পিচ্চি পোলা দাদার সাথে বাংলা মুভি দেখতে দেখতে পেকে ঝুনা হয়ে গেছে। কি করলাম এই ব্যাঙের ছাতার জীবনে? একটা 10 বছরের পিচ্চি পোলা নাকি আমারে ছাড়া মইরা যাইব। ভাই, তোমরা কেউ বিষ খাও, আমি মরে যাই। আজ সকাল সকাল তায়াং ভাইয়াও এনজিও সংস্থা একসাথে কোথায় জানি গিয়েছে, কি যেন কাজ আছে নবাবপুত্তরদের, তাই উদ্ধার করতে গেছে। যার দরুন আমিও তন্নি রিক্সায় করে কলেজ চলে এলাম। তায়াং ভাইয়া থাকলে এক টানে বাইকে করে দিয়ে যেত। কলেজে এসে শুনলাম রাতে নাকি আর কনসার্ট হয়নি, মারামারি রেস ধরে সব লন্ডভন্ড হয়ে গেছে। এতে একটু খুশি হলাম, কেউ কনসার্ট দেখতে পারেনি তার জন্য। গতকালকের মারামারির আজ বিচার হবে। একজনের মুখে শুনতে পেলাম ছাত্র দলের ছেলেরা নিজেদের মধ্যেই মারামারি করেছে, তার জন্য কলেজ কর্তৃপক্ষ বিচার ডেকেছে। তাতে আমার কি, আমি এই ভেজালে নেই। এসব থেকে যত দূর সম্ভব আমি দূরে থাকি। কোনো দিকে না তাকিয়ে ক্লাসে চলে গেলাম। গতকাল কনসার্ট ছিল, কোথায় আজ বন্ধ দেবে তা না করে কলেজ করতে হচ্ছে, যার কারণে হ্যাপি বিরক্ত আমি। ক্লাসে ঢুকতেই চিকনা চাকনা দেশি মুরগির মতো দেখতে একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর পিঠে চাপড় দিয়ে বলতে লাগলো, এতক্ষণ তোর আসার সময় হলো? এই চিকনা চাকনা দেশি মুরগিটা হলো আমার কলিজার টুকরো বান্ধবী শারমিন। এত বড় নাম ডাকতে আমার কষ্ট লাগে বলে আমি শারু বলে ডাকি। গত 2 দিনের কনসার্টেও ও আসেনি। ওর বাসার থেকে রাতে আসতে দেবে না, তাছাড়া একটু অসুস্থও ছিল। আমি গাল ফুলিয়ে ওকে নিজের থেকে ছাড়িয়ে বললাম, তোকে খুব মিস করেছি, তুই এলে অনেক খুশি হতাম। তুই তো জানিস আমার পরিবার কেমন। তোর তো তাও আপন ভাইয়ের মতো একটা খালাতো ভাই আছে, আমার তো কেউই নেই। একা বাসা থেকে কি করে ছাড়বে বল? আমার নিজের বিবেকেও তো বাধে। তাই তো তোকে বেশি জোর করিনি। শারমিনের মনটা বিষণ্ণ দেখে আমারও খারাপ লাগলো, তাই আমি কথা পাল্টানোর জন্য বললাম, দেখ তো কার ভালো লাগে এসব। গত 2 দিন এত কিছু হলো, কোথায় আজ বন্ধ দেবে তা না করে আজও কলেজ খোলা। ওনারা পড়াশুনো করিয়ে আমাদের একদম বিদ্যাসাগর বানিয়ে ফেলবে। বন্ধ তো আগামীকাল। কেন? ওমা, তুই দেখছি কিছুই জানিস না। আমি 2 দিন না এসে খবর পেয়ে গেলাম, আর তুই এসেও কিছু জানিস না। তুই জানিস না আশেপাশের কোনো খবর আমি রাখি না, আমি আমার মতো থাকি। হ্যাঁ জানি। শোন, আজ বুধবার, আজ যদি বন্ধ দিত তাহলে আগামীকাল আবার কলেজে আসতে হতো। তাই আগামীকাল বন্ধ দিবে আর আজ খোলা। এতে করে সবাই একসাথে বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিন বন্ধ পাবে। তাই প্রিন্সিপাল বুদ্ধি করে আজ বন্ধ দেয়নি। এটা তো সিম্পল হিসাব। ও আচ্ছা, আমার মাথায় তো এই বিষয়টা আসেনি। আসবে কি করে? সারাক্ষণ তো তোর মাথায় শয়তানি বুদ্ধি ঘুরে।
কিভাবে মানুষকে জব্দ করতে পারবি, কিভাবে ভেজাল করবি, কিভাবে তোর খালাতো ভাইকে ঝামেলায় ফেলতে পারবি, এইসব নিয়ে থাকলে সিম্পল বিষয় ঢুকবে কি করে? দাঁত বের করে হাসিস না। আমি শাহরুখকে টেনে নিয়ে একসাথে বেঞ্চে বসলাম। তারপর ওকে উদ্দেশ্য করে বললাম, শোন শাহরুখ, তায়াং ভাইয়া আর আমার মধ্যে হলো টম অ্যান্ড জেরির সম্পর্ক। দুজন সুস্থির হয়ে কখনো মিলেমিশে থাকতে পারি না, ঝগড়াঝাটি লাগবেই। আমার বয়স 21 বছর আর ওর 28 বছর, অথচ আমার মনেই হয় না আমরা 7 বছরের ছোট বড়, বরং মনে হয় আমরা পিঠাপিঠি ভাই বোন। ও কিন্তু আমাকে তন্নি থেকে কোনো অংশে কম ভালোবাসে না। তুই হয়তো অন্য কিছু ভাবতে পারিস, কিন্তু ভাইয়া আমাকে নিজের বোনের চোখে দেখে। ওর যে আমার প্রতি বোনের ভালোবাসা আছে সেটা কখনোই প্রকাশ করে না, কিন্তু আমার কিছু হলে পাগল হয়ে যায়। আমি সত্যি ধন্য ওর মতো একটা ভাই পেয়ে, যে কোনো অংশে আমার নিজের ভাইয়ের থেকে কম নয়। দোয়া করি তোরা যেন সবসময় এমনি থাকতে পারিস। শুক্রিয়া। জানিস শাহরুখ কি হয়েছে? কি? না বললে জানবো কি করে? তায়াং ভাইয়ার এক ফ্রেন্ড আসছে অস্ট্রেলিয়া থেকে। দেখতে শুনতে মাশাআল্লাহ, আমি কিন্তু সেই লেভেলের ক্রাশ খাইছি। তাই নাকি? ও, ঘটনা কি সব খুলে বলতো। ম্যাম আসছে, পরে বলবনি। ওকে। আমাদের কথা শেষ হওয়ার সাথে সাথেই ক্লাসে ম্যাম ঢুকে পড়ল। লক্ষ্মী মেয়ের মতো ক্লাস করছে। হঠাৎ ক্লাসের শেষ পর্যায়ে কতগুলো ছেলে ম্যামের পারমিশন নিয়ে ভেতরে ঢুকলো। একজন আমাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমাদের মধ্যে নোভাকে? আমার নাম শুনে চমকে আমি শারমিনের দিকে তাকালাম। তাকিয়ে দেখি ও আগে থেকে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম রনকের দল। অমনি আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ছেলেটা বিরক্ত মুখে আবার জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে নোভাকে বলো। আমি শারমিনের বাহুতে এক হাত ঢেকে মুখ লুকালাম, কিন্তু কাজ হলো না। এক মেয়ে আমাকে দেখিয়ে দিল। ছেলেটা আমার সামনে এসে বলল, লুকিয়ে কাজ হবে না, আমাদের সাথে চলো। আমি বড় সড়ো একটা ঢোক গিলে তাদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কেন? রনক ভাই তোমাকে ডাকছে। কিসের জন্য ডাকছে? সেটা গেলেই বুঝতে পারবে। আমি পরে যাব। বড় ভাই এখন ডাকছে মানে এখনই যেতে হবে। পরে গেলে হবে না? তুমি তো দেখছি অতিরিক্ত কথা বলো। এক্ষুনি এই মুহূর্তে তোমাকে আমাদের সাথে যেতে হবে। ছেলেটার ধমক মিশ্রিত কণ্ঠে আমি কিছুটা কেঁপে উঠলাম। শারমিনের দিকে তাকাতেই ও চোখের ইশারায় যেতে বলল। আমি মনে মনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে দুরু দুরু বুকে ক্লাস থেকে তাদের সাথে বের হয়ে গেলাম। আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। সবাই দোয়া করেন আমি যাতে ওই ব্যাটা রনকের হাত থেকে বেঁচে ফিরতে পারি। কিন্তু সেখানে গিয়ে আমি পুরো ভদ্র হয়ে গেলাম। কতক্ষণ ধরে মাথা নিচু করে রনকের দলের সামনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমাকে দেখলে যে কেউ বলবে, এই মেয়ে সোজা ভাজা মাছ উল্টে খেতে পারে না। পাশে কাছুমাছু করে দাঁড়িয়ে আছে তন্নি। ওর দিকে কয়েকবার চোখ পাকিয়ে তাকিয়েছি, কিন্তু বেচারি ভয়েও আমার দিকে তাকায়নি। এই ছেমনি আমার বিষয়ে সবকিছু রনককে জানিয়ে দিয়েছে। নয়তো আমিও তো বলি, ওরা আমার নাম জানলো কি করে? রনক এক হাতে ধীরে সুস্থে সিগারেট টানছে, আর এক হাতে মোবাইল চালাচ্ছে। খুব সম্ভবত ফেসবুকিং করছে, কারণ ওর হাতের বুড়ো আঙুলটা উপর নিচ ওঠানামা করছে। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হওয়ার পথে। অথচ মহাশয়ের কি একটা ভাব, মনে হচ্ছে ইরাকের প্রেসিডেন্ট তাকে দেশ সামলাতে দিয়েছে। অবশেষে রনক মুখ খুলল, সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়াগুলো উপর দিকে ছেড়ে দিল। তারপর মাথা না তুলেই তখন আমাকে যে ছেলেটা ধমকি ধামকি দিয়ে নিল, এই সেই ছেলেটাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, সমস্যা কি শাওন? ভাই আপনি নোভা নামের মেয়েটাকে ডেকে আনতে বলেছিলেন। বলেছিলাম। নিয়ে এসেছি। দেখতে পেয়েছি। তন্নিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, নাম কি তোমার? তনিমা রহমান তনভি, কোন ইয়ার? ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার। ও আচ্ছা, তুমি এখন ক্লাসে যাও, নিজের ক্লাস করো। আর তোমার এই বোনের ক্লাসে আমরা নেই। তন্নি ঠায় দাঁড়িয়ে আমার দিকে অসহায় চোখে তাকালো। আমি একটা খাইয়া ফলামো লোক দিয়ে মুখ ফিরিয়ে নিলাম। আজ ওকে বাগে পেলে কিমা বানাবো। আগে এখান থেকে ছাড়া পেয়ে নি, তারপর বাকিটা।
তন্নিকে দাঁড়িয়ে থাকতে দেখে রনক ধমকে উঠল। কি হলো, যাচ্ছ না কেন? আমি কি এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি? যাচ্ছি ভাইয়া। আমতামতা করে কথা শেষ করেই তন্নি দ্রুত পায়ে প্রস্থান করলো। যাওয়ার আগে এক হাতে কান ধরে আমার দিকে তাকিয়ে সরি বলল। আমি চোখ পাকিয়ে ইশারায় বললাম, তো সরির গুল্লি মারি। কে জানে তন্নি আমার কথা বুঝতে পেরেছে কিনা। রনক মোবাইলটা পকেটে রেখে সোজা হয়ে পেছনের গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তারপর চোখ দুটো ছোট ছোট করে আমাকে বলল, এই যে মিস ঝগড়ুটে, এদিকে এসো। আমাকে ঝগড়ুটে বলতেই আমি ফুস করে উঠলাম। তা দেখে রনক চোখ পাকিয়ে তাকালো। তাতে আমি মিলিয়ে গেলাম। আশেপাশে মানুষের আনাগোনা কম, এমনি কলেজে আজ বেশি মানুষ আসেনি। ওরা যদি আমাকে 2-4টা চড় মেরে অজ্ঞান করে ফেলে তাহলে আমাকে বাঁচানোর কেউ নেই। আমি ধীর পায়ে তার বরাবরই দাঁড়ালাম। শাওন নামে ছেলেটি রনকের কাছে আমার বিচারের ঝুলি খুলে বসলো। জানেন বড় ভাই কি হয়েছে? এই মেয়েকে যখন আমি বললাম ভাই তোমাকে ডাকছে, তখন আমাকে বলে পড়ে যাবে। ওর সাহস দেখছেন? আপনার কথা অমান্য করে আমার মুখে মুখেও তর্ক করছে। রনক শাওনকে হাত উঠিয়ে থামিয়ে দিল, শান্ত কণ্ঠে বলল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি শাওন। না মানে আমি এমনি বললাম। এই মেয়ে সেদিন আমার সাথেও এমন করেছে। আমি নাম জিজ্ঞেস করেছি, তার জন্য কত কথা শুনিয়ে দিয়েছে। আমাকে উদ্দেশ্য করে বলল, তা মিস ঝগড়ুটে, তোমার নাকি কোনো নাম নেই? বাবা মা আকিকা করার ভয়ে নাম রাখেনি, তাহলে নোভা কার নাম? আমি কোনো উত্তর দিলাম না। চুপ করে এদিক সেদিক তাকিয়ে পালানোর রাস্তা খুঁজতে লাগলাম। তাতে রনক কিছুটা ধমকের সুরেই আমাকে বলল, এদিক সেদিকে তাকিয়ে কি দেখো? আমার দিকে তাকাও। সেদিন তো মুখ দিয়ে খই ফুটছিল, আজ মুখের বুলি কোথায়? সিনিয়রদের সাথে কি করে কথা বলতে হয় তা কি তুমি জানো না? আমার ইচ্ছে করছে বেশ করে কতগুলো কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু এতে হিতে বিপরীত হবে, তাই চুপ করে থাকাই শ্রেয়। আমাকে চুপ করে থাকতে দেখে শাওন তেলে বেগুনে জ্বলে উঠল। গলা ঝাঁঝিয়ে রনককে বলল, দেখছেন ভাই, দেখছেন আপনার সামনে কিরকম বেয়াদবি করতেছে? আপনি শুধু একবার হুকুম দেন, এই মাইয়ারে এমন শাস্তি করব দ্বিতীয়বার আপনার সাথে তর্ক করার সাহস করবে না। এবার আমার রাগ সপ্ত আসমানে। এই রনকের চামচা শাওন এবার বেশি বেশি করছে। একে তো এক ডজ না দিলেই নয়। ভেবেছিলাম ছেড়ে দিব, কিন্তু একে আজ ছেড়ে দিলে আরো বেড়ে যাবে। ওর দিকে তাকিয়ে দেখলাম ও আমার পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমাদের দুজনের মাঝে এক হাতেরও কম দূরত্ব। তৎক্ষণাৎ আমার মাথায় শয়তানি বুদ্ধি এসে হানা দিল। কিছুটা সামনে এগিয়ে গিয়ে শাওনের পায়ের মধ্যে দিলম জোরে এক পাড়া। উঁচু গোড়ালির জুতা থাকায় পায়ে বেশ ভালোই লাগলো। শাওন চিৎকার করে উঠল। ঘটনার আকম্বিকতায় সবাই বোকা বনে গেল। কি হয়েছে বুঝতে সবার 2 মিনিট লাগলো। আর এই 2 মিনিটে আমি দিয়েছি ছুট। এখানে দাঁড়িয়ে থেকে বিপদে পড়বো নাকি? হ্যাঁ, ইচ্ছে ছিল না সব ক্লাস করার, কিন্তু আজ মাসিক টিউটোরিয়াল পরীক্ষার সাজেশন দেবে, যার কারণে সবগুলো ক্লাস করতে হলো। আর এইটা অবধি ক্লাস চললো। তন্নির 1টা পর্যন্ত ক্লাস ছিল। এতক্ষণও কি করবে, তাই ওকে বাসায় চলে যেতে বলেছি। শারমিনকে রিকশায় তুলে দিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার বাসাও শারমিনের বাসার উল্টা দিকে। একটা রিকশাও পাচ্ছি না। তায়াং ভাইয়াকে যে কল করব তারও উপায় নেই। মোবাইলে ব্যালেন্স নেই। এই ভর দুপুরে কোনো ফ্ল্যাক্সি লোটের দোকানও খোলা নেই। কথায় আছে না, বিপদ যখন আসে তখন সব দিক থেকে আসে। আমারও তাই হলো। 5 মিনিট ধরে দাঁড়িয়ে থেকেও কোনো রিকশা পেলাম না। হঠাৎ 7-8টা ছেলে কোথা থেকে এসে আমাকে গোল করে ঘিরে ফেললো। ওরা রনকের দল। একজনের হাতে অনেকগুলো প্র্যাকটিক্যাল খাতা। আমার সামনে এসে দাঁড়ালো রনক। শাওন আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। রনক আমার সামনে এসে এক গালে শয়তানি হাসি দিয়ে বলল, অবশেষে ঝগড়ুটে ম্যাডামের আসার সময় হলো। সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, আর তুমি এখন এলে। দিস ইজ নট ফেয়ার। রনককে উদ্দেশ্য করে শাওন বলল, ভাই এরা এখন ছাড়বেন না। আমার পায়ে অনেক জোরে প্যারা দিছে, পাটা এখন জ্বলতেছে, কিরকম ফুল লাগেছে, বরফ ডইলা ফোলা কমলো না। আমি দাঁত কিরমির করে শাওনকে বললাম, মনে হচ্ছে ডোজটা অনেক কম হয়ে গেছে। মুখে এখনো চটং চটং কথা ফুটছে। আরো খাওয়ার ইচ্ছা আছে নাকি? দেখছেন ভাই, দেখছেন আবার আমারে থ্রেট দিতেছে, তাও আপনার সামনে। আপনি কিছু বলতেছেন না বলে এত বাড়ছে। রনক আমাকে দিল এক বিশাল ধমক। তাতে আমি কিছুটা কেঁপে উঠলেও তার থেকে বেশি রাগ হলো।
কলেজের ভিপি হয়েছে বলে কি মাথা খাবে নাকি? চুপ করে রইলাম। রনক জোরে চিল্লিয়ে বলল, তখনও আমাদের সাথে ফাইজলামি করলে, এখন আবার মুখে মুখে তর্ক করছো। এত সাহস পেলে কোথা থেকে? এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। প্রথমে ভেবেছিলাম মাফ করে দেব, কিন্তু এখন আর না। তোমাকে 2টা অপশন দিচ্ছি। আমার কাছে মাফ চাইবে, আর সাথে 10 বার কান ধরে উঠবস করবে। এখানে 10টা প্র্যাকটিক্যাল আছে, যেগুলো তোমাকে এক রাতের মধ্যে কমপ্লিট করে আগামীকাল 10টার মধ্যে কলেজে এসে দিয়ে যেতে হবে। এখন কোনটা করবে তুমি বেছে নাও, অ্যাজ ইয়োর চয়েস। আমি কড়া গলায় উত্তর দিলাম, একটাও না। যে কোনো একটা তো তোমাকে মেনে নিতেই হবে, নয়তো তুমি এখান থেকে আর যেতে পারবে না। আচ্ছা যাও, তোমাকে কানে ধরতে হবে না, আর আমার কাছে মাফও চাইতে হবে না। তুমি এই 10টা প্র্যাকটিক্যাল করে এনো। তোমার কাজ সহজ করে দিলাম। ওই তামিম প্র্যাকটিক্যাল খাতাগুলো মিস ঝগড়ুটের হাতে তুলে দে। আচ্ছা ভাই। তামিম নামের ছেলেটা আমার হাতে 10টা খাতা তুলে দিল। বাপ রে, এগুলো কি খাতা? আমার তো মনে হচ্ছে কেউ আমার হাতে 10 কেজি আটার বস্তা তুলে দিল। এক একটা কি মোটা মোটা। আমার এখন কান্না পাচ্ছে। এখন যদি এগুলো নিতে মানা করি তাহলে কান ধরে উঠবস করিয়ে আমার মান সম্মানের ফালুদা বানাবে। রনকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কাতর গলায় বললাম, ভাইয়া এবারের মতো ছেড়ে দিন না। রনক ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কালকের মধ্যে সব খাতা কমপ্লিট চাই, নয়তো অনেক খারাপ হয়ে যাবে। তুমি কলেজে থাকতেও নাও পারো। ভেতর ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিভাবে কি করতে হবে তার একটা নোটসও ছাপানো আছে। সেগুলো দেখে দেখে চিত্রগুলো আঁকবে আর লিখবে। আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আপনাদের বায়োলজির চিত্র আঁকবো কি করে? এক একটা যা কঠিন কঠিন নাম, সেগুলো উচ্চারণ করতে গেলেই আমার দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। আর চিত্র আঁকতে গেলে পেন্সিলের আগা ভেঙে যাবে আর খাতার পৃষ্ঠা নষ্ট হবে। এর থেকে ভালো কিছু হবে না। আগামীকালের মধ্যে সবগুলো কমপ্লিট চাই। তুমি কি করে আঁকবে, লিখবে, সম্পূর্ণ তোমার ব্যাপার। এই চল সবাই। শাওন খুশি মনে আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, একদম ঠিক হয়েছে। ভাইয়ের সাথে পাঙ্গা নেওয়ার ফলে এবার বুঝবে। আমাকে যা পারা দিয়েছে না, এখনো ব্যথা করছে, পা নাড়াতে পারছি না। আমি একবার শাওনের দিকে রাগী চোখে তাকিয়ে রনককে অনুরোধের সুরে বললাম, ভাইয়া প্লিজ এবারের মতো মাফ করে দিন না। আমি এর পরের থেকে আপনাদের সাথে কোনো ঝামেলা করব না। কথাটা তো আগে ভেবে দেখা উচিত ছিল। এখন কোনো কাজ হবে না, লক্ষ্মী মেয়ের মতো সবগুলো কমপ্লিট করে এনো। তাহলে একটা ললিপপ দিব, নয়তো টিসি পেয়ে যাব। সাথে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল যাই, আজ আমি তোদের ট্রিট দিব, মনটা ভালো লাগছে। হাসতে হাসতে সবগুলো চলে গেল। এবার আমার কি হবে? এক রাতের মধ্যে এতগুলো প্র্যাকটিক্যাল আমি কমপ্লিট করব কি করে? একটা চিত্র আঁকতেই তো আবার অর্ধেক রাত পার হয়ে যাবে। নিজের ওপর রাগ হচ্ছে, ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়ি। কেন যে তখন ওদের সাথে লাগতে গেলাম। এখন ঠেলা সামলাই। যদি আমি হাতটা ছুঁড়ে রাস্তায় বসে কাঁদতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো। ধুর, অসহ্যকর সবকিছু। এর জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। পাশের ফ্ল্যাটের কিচেন থেকে একঘেয়ে ভাবে প্রেসার কুকারের সিটি মারছে। সেই শব্দে কানে তালা লাগার জোগাড়। মিনিট খানিক পরপর বিরক্তিকর শব্দে মাথা ধরে যাওয়ার উপক্রম। তার সাথে আমার খালামণির চেঁচামেচি তো আছে। কিছু সময় পরপর এসে ফ্যান বন্ধ করে দিয়ে যায়। সাথে এক দফা বকা তো আছেই। হঠাৎ শরীরে তরল জাতীয় কিছু পড়তেই ধরফর করে উঠে বসলাম। তাকিয়ে দেখি আমার সারা শরীর পানিতে ভিজে একাকার। তায়াং ভাইয়া মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিশাল এক চিৎকার দিয়ে উঠলাম, তায়াং ভাইয়া! আস্তে শাকচুন্নি, আমার কান ধরে গেল। কি করলি এটা? তোর গায়ে পানি ঢেলে দিয়েছি, ভালো চাইলে এখন ওঠ, নয়তো বালতি এনে সব পানি ঢেলে দিব। তোদের জন্য কি বন্ধের দিনে একটু আরামে ঘুমোতে পারবো না? ওরে আমার আরাম আলি, আমার বন্ধুদের কাছে আমার মান সম্মান ফালুদা করে এখন আরামে ঘুমানো হচ্ছে। তা তো আমি হতে দিব না। গতকাল একটু ব্যস্ত ছিলাম বলে তোকে ধরতে পারিনি। এবার স্বাস্থ্যের জন্য তৈরি হয়ে যা। জামা কাপড় তো অর্ধেকই ভিজিয়ে দিয়েছিস, আর তোর মান সম্মান ফালুদা করলে একদম ঠিক করেছি। পাঠা, ভালো চাইলে এখান থেকে ভাগ,
আমি কিন্তু তোর অনেক সিক্রেট জানি, সেগুলো ফাঁস না করতে চাইলে আমার চোখের সামনে থেকে সর। তায়াং ভাইয়া সামনে এসে আমার চুলের বেনিটা টেনে ধরলো। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। ভাইয়া চুল ছাড়, আমার লাগছে তো। আকাম করে এখন আবার বড় গলায় আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। চুল ছাড় ভাইয়া, মাথা ব্যথা উঠে যাবে। তাহলে বল, আমি যা শাস্তি দিব তা মাথা পেতে মেনে নিবি? না। তাহলে ছাড়ছি না। আচ্ছা মেনে নিব, দয়া করে চুলগুলো ছাড়, নয়তো কোনো কিছু মানবো না। তায়াং ভাইয়া চুল ছেড়ে দিয়ে শয়তানি হাসি দিল, তারপর এক লাফে খাটের ওপর হাঁটু মুড়ে বসলো। ওকে এভাবে লাফ দিতে গিয়ে আমি চিৎকার করে উঠলাম, ভাইয়া প্লিজ এভাবে লাফ দিস না। কেন? তোর মতো হাতির লাফ আমাদের জীর্ণ শীর্ণ খাটটা সহ্য করতে পারবে না। আজই ইন্তেকাল ফরমাবে, তারপর আমাদেরকে নিচে বিছানা পেতে ঘুমোতে হবে। তোকে তো কিছু করলে আমি তোর কোনো কথা শুনবো না। আবার ব্ল্যাকমেইল? ইয়েস, কি বলবি জলদি বল, আমার ঘুম পাচ্ছে। তোর শাস্তি হলো আমার ময়লা প্যান্ট শার্ট গুলো সব সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে দিবি। হইছে, যা ভাগ। আমি পারবো না। তায়াং ভাইয়া চোখ পাকিয়ে খাটের থেকে উঠতে উঠতে বলল। কি বললি, আবার বল। ওকে রাখতে দেখে কাঁদো কাঁদো মুখ করে অসহায় কণ্ঠে বললাম, তোর প্যান্টগুলো অনেক মোটা, ধুতে গেলে ভেজা প্যান্টগুলো বালতির থেকে ওঠাতে ওঠাতে আমার কোমরের হাড্ডি লড়ে যায়। আর এতগুলো আমি ধুবো কি করে? এই বাচ্চা মেয়েটার সাথে তোরা এমন করিস কেন? তায়াং ভাইয়া কোনো উত্তর দিল না, এক গালে ভিলেন টাইপের হাসি দিয়ে ওর ময়লা জামা কাপড় নিয়ে আসতে চলে গেল। এরা আমারে পাইছেটা কি? এদিকে ওই রনক ব্যাটা কতগুলো প্র্যাকটিক্যাল দিয়ে দিয়েছে, যার মাথা মুন্ডু কিছুই বুঝি না। তাই সেই যে এনে টেবিলের উপর ভাঁজ করে রেখে দিয়েছি, এখন অবধি ভাঁজ করাই আছে, ওইগুলো আমি ছুঁয়েও দেখব না। আর যদি ধরি তাহলে এমন হাল করব যেন জিন্দেগিতে আমার কাছে প্র্যাকটিক্যাল খাতা দেওয়ার সাহস না পায়। আজ কলেজে যেতে বলেছিল, আমার মাথা খারাপ নাকি? বন্ধের দিন আমি কলেজ যাব, তো আবার তাদের প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে জীবনেও না। আমার ভাবনার মধ্যে তায়াং ভাইয়া এক গাদা শার্ট প্যান্ট ট্রাউজার টি শার্ট এনে হাজির। এতগুলো দেখে আমার অবস্থা ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে। তায়াং ভাইয়া বলল, আমার আন্ডারওয়্যারটাও কি ধুয়ে দিবি? আমি রেগে দাঁতে দাঁত চেপে বললাম, জানি আয়, সেটা আবার বাকি রাখছিস না কেন? সত্যি নিয়ে আসবো, তুই ধুয়ে দিবি তো? খচ্চর বেটা, সর সামনে থেকে। তোরটা তুই ধুয়ে নিস, আমি পারবো না। তুই তো বললি। চুলগুলি ছিঁড়তে না চাইলে সর তায়াং ভাইয়া, মুখের মধ্যে পর্দা নেই। বোনেরে কি বলিস, যা তোর বউকে ধুয়ে দিতে। তুই তো বললি, বউ থাকলে কি তোকে বলতাম নাকি? আবার শোন, সবগুলো ভালো মতো ধুয়ে কড়া রোদে শুকোবি, তারপর স্ত্রী করে আমার ওয়ার্ডরোবে ভাঁজ করে রেখে দিয়ে আসবে। আরেকটা কথা বলবি তো করুম না। নোভাবো তোমার আম্মু তন্নি নাচতে নাচতে রুমে ঢুকে কথা বলা শুরু করেছিল, কিন্তু তায়াং ভাইয়াকে দেখে পুরো কথা না বলে আবার উল্টো দিকে পল্টি মারল। কারণ ও ভালো করে জানে এখন আমাদের দুজনের মাঝখানে আসলেও ওকে বিপদে পড়তে হবে। তায়াং ভাইয়া ভ্রু নাচিয়ে হাসতে হাসতে চলে গেল, আর আমি এতগুলো জামা কাপড়ের দিকে তাকিয়ে ভেউ ভেউ করে কেঁদে উঠলাম। সবাইকে কলুর বরল পাইছে, আমাকে সারাদিন কাজ করতে করতে কোমর ধরে গেছে। এতগুলো মোটা মোটা প্যান্ট শার্ট ধোয়া কি চারটেখানি কথা? এখন কোমর নাড়তে পারছি না, আবার ইস্ত্রি করা বাকি আছে। ইস্ত্রি করার কথা মনে এলেই আমার কান্না পায়, কারণ আমার কাছে পৃথিবীর সবচেয়ে অসহ্য কাজের মধ্যে এটা একটা হলো ইস্ত্রি করা। আমার রনকের প্র্যাকটিক্যাল খাতার চিন্তায় মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না, এখন শুধু কান্না পাচ্ছে। বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিলেও মনের মধ্যে কোনো প্রশান্তি পাচ্ছি না। এত ঝামেলা মাথায় ঘুরলে কি কোনো শান্তি লাগে? তখনই পাশের ফ্ল্যাটের বারান্দা থেকে একজন চিৎকার করে ডেকে উঠল, ভাবি! আস্তে সামরা, আমি বয়রা নাকি? কি করো ভাবি? ওই কিসের ভাবি? কে ভাবি? তুমি আমার ভাবি, তুমি তো আমার ইফাত ভাইয়ার একমাত্র বউ। ভাইয়া তো বাসা সবাইকে বলছে তুমি ছাড়া আর কাউকে বিয়েই করবে না। এমনি মেজাজ সপ্ত আসমানে, তার মধ্যে এই পুচকে ছেলের কথা শুনে আরো রাগ হলো।
এই ছেলে হলো ইফাতের ভাই সিফাত, মাত্র 7 বছর, বাড়িওয়ালা জামিল সাহেবের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বাইরে পরিবার নিয়ে সেটেল আছে, মেয়েটাকে বিয়ে দিয়েছেন ভোলা জেলায়। ছোট ছেলের সাথে তারা থাকেন। ছোট ছেলের আবার 2 ছেলে, বড় ইফাত আর ছোট সিফাত। ওর আম্মু 5 মাসে প্রেগনেন্ট, আর একটা বাবু হবে। ইফাতের আব্বু সারাদিন নিজস্ব চালের আরো দেখাশোনা করে। ইফাতের আম্মু ভীষণ মিশুক মেয়ে, একটা মেয়ের আশায় 3য় সন্তান নেয়া, কিন্তু পিচ্চি ছেলে দুটো হয়েছে বদের হাড্ডি। বড়টা থেকে ছোটটা আরো বেশি। বড়টাকে তাও ধমক ধাওয়া দিলে ভয় পায়, আর এ পুচকু তো কাউকে ভয় পায় না। 5 তলা দালানের 4 তলায় তায়াং ভাইয়ারা ভাড়া থাকে। আমাদের পাশের ফ্ল্যাটে আবার বাড়িওয়ালা থাকে। ও ভাবি, কি ভাবো? এদিকে আয়, বজ্জার ছেলে, তোর কান দুটো মলে দিব। সেবার যে তোর মায়ের হাতের আচ্ছা করে পিটুনি খাওয়ালাম তা বোধহয় ভুলে গেছিস। হ্যাঁ, ভাইয়ের জন্য দু একটু মার খেলে কিছু হয় না ভাবি। আয় বিচ্ছু ছেলে, কথায় কথায় ভাবি বলবি না তো। 100 বার বলবো, 1000 বার বলবো, কি করবে? হ্যাঁ, কি করবে? আমার হাতের সামনে আয়, দেখ কি করি। কিচ্ছু করতে পারবে না। আচ্ছা বাদ দাও তো ভাবি, তোমার জন্য ভাইয়া একটা চিঠি পাঠিয়েছে। তুমি নাকি কালকে ভাইয়াকে ধাওয়া দিয়েছো, তাই তোমার সামনে আসতে ভয় পাচ্ছে, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালে ও কোনো গ্রাহ্য করলো না, বরং বারান্দার গ্রিল দিয়ে হাত বাড়িয়ে আমার দিকে একটা টুকরো কাগজ ছুঁড়ে মেরে রুমে দৌড় দিল। আমি রাগ ও বিরক্তি নিয়ে কাগজটা তুলে ভাঁজ খুললাম। ভেতরের লেখা পড়ে আমার অজ্ঞান হওয়ার অবস্থা। কাগজের লেখাগুলো ছিল এরকম: প্রিয়জান, আমি তোমারে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বুঝো না। তোমার জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, তার খবর কি তুমি রাখো? তোমাকে না পেলে আমি মরে যাব। মনে রাখো, তোমারে না পেলে আমি বাঁচব না। তুমি এই ইফাতের না হলে আর কাউর হইবা না। তুমি তো আমারে তোমার সামনেও আসতে দিতে চাও না। জানো, আমার প্রচুর কষ্ট হয়। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আব্বু আম্মুকে বলেছি তোমার কথা, খুব শীঘ্রই তোমাকে আমার বউ করব। তুমি শুধু একটু অপেক্ষা করো। এটি তোমার ইফাত। ক্লাস 4-এ পড়া এক ছেলের হাতের লাভ লেটার পেয়ে আমি কি রিয়েকশন দেওয়া উচিত তাও বোধহয় ভুলে গেছি। অগণিত বানান ভুল হওয়া লাভ লেটার হাতে নিয়ে থ মেরে দাঁড়িয়ে আছে। আপাতত আমার অবস্থা এখন, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। তারপরে জোরে চিৎকার করে বললাম, ইফাত রে, তোর ভালোবাসা আমি ছোটাইতাছি। একবার শুধু তোরে হাতে পাই, ভালোবাসার ভূত তোর ঘাট থেকে কেমনে নামাই তুই শুধু দেখবি। ফাজিল পোলা, মাত্র 10 বছর বয়সে এখনই এসব? 8 দিন তো পড়েই আছে। তোর থেকে 11 বছরের বড় আমি। তোর বয়সে একটা ফ্রক পরে কুতকুত খেলতাম, আর তুই আমার লাভ লেটার দিস। আজ তোরে শুধু হাতের কাছে পাই, চালা কাঠ দিয়ে পিটাইয়া তোর ভালোবাসার ভূত তাড়ামু। জীবন মানে ছুটতে হবে, থামা মানে শেষ। দুদিনের এই ভবে থেকে কেন হিংসা বিদ্বেষ? জীবন থাকুক ভালোবাসায়, বন্ধু থাকুক সাথে। শুভকামনা জানিয়ে গেলাম এই সুপ্রভাতে। শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা চিরকুট পাবো তা আমি কল্পনাও ভাবিনি। আজ হালকা আকাশি রঙের কাগজে গোটা গোটা অক্ষরে খুব সুন্দর করে উপরোক্ত কথাগুলো লেখা ছিল। চায়ের কাপের সাথে ছিল চিরকুটটা। চিরকুট দেওয়ার মানুষ খুঁজে পেলাম না। চা ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে। বহু সময় আগে দিয়ে গেছে তা বোঝাই যাচ্ছে। মাঝে কেটে গেছে আরো একটা দিন। আজকে কলেজ খোলা। কলেজে যাওয়ার কথা মনে পড়তেই কান্না পায়। আল্লাহ জানে আমার কপালে কি আছে। এখন আবার এই চিরকুট। আগের হলুদ চিরকুটের সাথে মিলিয়ে দেখলাম একই হাতের লেখা। তার মানে আগে যে দিয়েছিল সেই দিয়েছে। কিন্তু কে? চিরকুটটা হাতে নিয়ে তন্নিকে ডাকলাম, তন্নি, ওই তন্নি, এদিকে আয়, তাড়াতাড়ি আয় একটু। কেন নোভা আপু? একটু আয় না, দরকার আছে। আচ্ছা, আসতেছি। আমি একবার চিরকুটের দিকে তাকালাম আর একবার দরজার দিকে। কিচেন থেকে আসতে এত দেরি হয়। রাগ লাগছে তন্নির উপর। তন্নি অন্যার গেট খুলতে খুলতে রুমে এসে বলল, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? আমাদের রুমে কি কেউ এসেছিল?
কই না তো। চাকে দিয়ে গেছে। আমি তো দেইনি, আম্মুও কিচেনে কাজ করছিল। কেন, কি হয়েছে? আমাদের রুমে কে এসেছিল তাও জানিস না, চিরকুটকে দিয়েছে তাও বলতে পারছিস না। তাহলে এই চা ও চিরকুট কি হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে এসছে?